আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম অংশ আলোচনা করছি। প্রথম অধ্যায়ের কৃষি শিক্ষা প্রথম পত্রের আমরা এখন কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশের কৃষির দ্বিতীয় অংশটুকু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো আমরা আলোচনা করব। তোমরা দেখো, তোমাদের পরীক্ষা এগুলো থেকে কোয়েশ্চেন পড়বে। তোমরা ভালোভাবে অধ্যয়ন করবা এবং বোর্ড পরীক্ষাতে আরো ভালোভাবে রেজাল্ট যেন করতে পারো, সেজন্য সর্বদা তোমরা পড়াশোনায় ব্যস্ত থাকো। আমাদের পরের কোশ্চেন, কৃষিকে জাতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয় কেন? বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান সবচেয়ে বেশি হয়। কৃষি জাতীয় অর্থনীতির মেরুদণ্ড। কৃষিতে নিয়োজিত জনশক্তি মোট জনশক্তির 40.6 ভাগ। জিডিপিতে কৃষির বিভিন্ন খাতের অবদান শতকরা প্রায় 11.20 ভাগ। খাদ্য, পুষ্টি, নিরাপত্তা, কর্মের সংস্থান, শিল্পায়ন ও শিল্পের কাঁচামাল সরবরাহ, রপ্তানি, আয় বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে আমাদের দেশের টেকসই উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষিকে জাতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। বাংলাদেশের কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল। অর্থাৎ কৃষির উন্নয়ন মূলত সার্বিকভাবে দেশের উন্নয়ন। আর কৃষির উন্নয়ন ও কৃষি খাতের সমস্যা মোকাবেলায় প্রয়োজন আধুনিক কৃষি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তি। কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি ইনস্টিটিউট ও কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ে শিক্ষা বা জ্ঞান অর্জন করা যায়। শিক্ষার্থীরা কৃষি শিক্ষার মাধ্যমে আধুনিক প্রযুক্তি, কৃষি প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কে জেনে সেসব তথ্য তারা নিজেরা ব্যবহারের পাশাপাশি কৃষক, অভিভাবক, পাড়া প্রতিবেশীদের সাথে বিনিময় করবে। এই অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বাড়বে, মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যান ফসল চাষ করা লাভজনক কেন? যে সকল ফসল উদ্যানে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় তাদেরকে উদ্যান ফসল বলে। সাধারণত বসতবাড়ির আশেপাশের উর্বর জমিতে স্বল্প পরিসরে এ ফসল চাষ করা হয়। এক্ষেত্রে প্রতিটি গাছের পরিচর্যা আলাদাভাবে করা হয় ও সার্বক্ষণিক যত্নের প্রয়োজন হয়। ফসল পরিপক্বতার সময় এক না হয় ধাপে ধাপে সংগ্রহ করতে হয়, তবে গাছ হতে ফুল ও ফল দীর্ঘদিন পাওয়া যায় ও এ ফসল উৎপাদনে খরচ ও ঝুঁকি কম। তাছাড়া মৌসুমের শুরুতে এবং অমৌসুমে উদ্যান ফসলের বাজার মূল্য বেশি থাকে। তাই বলা হয় উদ্যান ফসল শ্রম সাপেক্ষ হলেও লাভজনক। বাংলাদেশের জন্য মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন? যে সকল ফসল বিস্তীর্ণ মাঠে, নিচু ও মাঝারি নিচু জমিতে বেড়াবিহীন অবস্থায় তুলনামূলক কম পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় তাদেরকে মাঠ ফসল বলে। আমরা আমাদের খাদ্যের সিংহভাগ যেমন চাল, ডাল, গম ইত্যাদি মাঠ ফসল হতে পাই। বস্ত্র তৈরির প্রধান কাঁচামাল পাট, তুলা, রেশম, তিসির, আঁশ মাঠ ফসল থেকে আসে। এদেশের গ্রামাঞ্চলের বেশিরভাগ ঘরই কাঁচা। গৃহ নির্মাণে ব্যবহৃত বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি কৃষিজ পণ্য মাঠ ফসল হতে আসে। শিক্ষার উপকরণ যেমন কাগজ, পেন্সিল আসে বাঁশ, আখের ছোবড়া ও ধানের খড় হতে। মাঠ ফসলের উপজাত দ্রব্য খড়, গোখাদ্য, হাঁস মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই বলা যায় বাংলাদেশের জন্য মাঠ ফসল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টমেটো কেন উদ্যান ফসল? ব্যাখ্যা। উদ্যান জাতীয় ফসল বাড়ির আশেপাশে বন্যামুক্ত উর্বর জমিতে বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে চাষ করা হয়। বাণিজ্যিক ভিত্তিতে মাঠে টমেটো চাষ করা হলেও স্বল্প পরিসরে বাড়ির আশেপাশেও চাষ করা হয়। সবজি জাতীয় ফসল উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। টমেটো সবজি হিসেবে খাওয়া হয়। টমেটো চাষে ও পরিপক্বের পর উত্তোলনের সময় বিশেষ যত্নের প্রয়োজন হয়, যা উদ্যান ফসলের বৈশিষ্ট্য। এ সকল কারণে টমেটোকে উদ্যান ফসলের অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ? বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনগণের কল্যাণের লক্ষ্যে গ্রামের মানুষের সহযোগিতায় বাড়ির আশেপাশে রাস্তা বা নদীর ধারে যে বনায়ন করা হয় তাকে সামাজিক বনায়ন বলে। পরিবেশগত উন্নয়ন
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সামাজিক বনায়ন কার্যক্রমের ব্যাপক গুরুত্ব রয়েছে। জ্বালানি ও কাঠের মোট সরবরাহের সিংহভাগই আসে সামাজিক বন হতে। মানুষের সর্বত্র ঔষধি গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। কাগজ কল, হার্ডবোর্ড মিল, পার্টিকেল বোর্ড মিল, দিয়াশলাই ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি প্রভৃতির কাঁচামাল সরবরাহে সামাজিক বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ কেন? বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেল লাইনের পাশে এবং প্রতিষ্ঠানের আশেপাশে যে বন গড়ে তোলা হয় তাকে সামাজিক বনায়ন বলে। প্রযুক্তিগত উৎকর্ষ ও শিল্পায়নের জন্য আমরা প্রতিনিয়ত বৃক্ষ নিধন করে চলেছি, যার বিরূপ প্রতিক্রিয়া হিসেবে আমরা ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সহ বড় বড় প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি। তাছাড়া কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে, অর্থাৎ পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। পৃথিবীর পূর্বের নির্মল প্রাকৃতিক পরিবেশ ফিরে পেতে তাই বেশি বেশি গাছ লাগানো দরকার, যা একমাত্র সামাজিক বনায়নের মাধ্যমেই সম্ভব। তাই বলা যায় পরিবেশ সংরক্ষণে সামাজিক বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভান্ডার বা অভিজ্ঞ কৃষক গুরুত্বপূর্ণ কেন? তার ব্যাখ্যা: অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা। তিনি স্বপ্রণোদিত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ ও নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকেও অনেক তথ্য সংগ্রহ করেন। এভাবে তিনি নিজ কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এলাকার অন্য কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করেন। তাই অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভান্ডার বলা হয়। উঠোন বৈঠক বলতে কি বোঝায়, অথবা কৃষকের জন্য উঠোন বৈঠক প্রয়োজন কেন? তার ব্যাখ্যা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে কৃষকদের নিয়ে কোনো একজন কৃষকের উঠোনে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে যে বৈঠক করে তাকে উঠোন বৈঠক বলে। মূলত উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকেরা কৃষি তথ্য ও সেবা পেয়ে থাকে। উঠোন বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য হল কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি হস্তান্তর করা, কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান এবং কৃষি কর্মকর্তাদের সাথে কৃষকদের জ্ঞান, তথ্য, অভিজ্ঞতা ও মত বিনিময়ের সুযোগ তৈরি করে দেয়া। ফলে দুর্বল কৃষকরা কৃষি তথ্যে সমৃদ্ধ হয়ে কৃষি কাজে আরো উৎসাহী হয়। কৃষির অধিক উৎপাদনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিনা এর কার্যাবলী গুলো পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে বাংলাদেশের কৃষি খাতে অবদান রাখা একমাত্র প্রতিষ্ঠান। এটি 1951 সালে প্রতিষ্ঠিত হয়। কৃষিতে পারমাণবিক কৌশলের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে ফসলের নতুন নতুন অধিক উৎপাদনশীল জাত উদ্ভাবন, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কৌশল উদ্ভাবন, ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা ইত্যাদি এই প্রতিষ্ঠানের গবেষণার মূল বিষয়। কৃষি তথ্য সার্ভিস বলতে কি বোঝায়? কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যা গণমাধ্যমের সাহায্যে কৃষি তথ্য ও প্রযুক্তি সমূহ গ্রামীণ পর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়ার কাজ করে। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আধুনিক লাকসই কৃষি তথ্য ও প্রযুক্তি সহজ, সরল, সাবলীল এবং বোধগম্যভাবে কৃষকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করাই কৃষি তথ্য সার্ভিসের প্রধান লক্ষ্য। আধুনিক তথ্যবহুল ওয়েবসাইট, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা, কমিউনিটি রেডিও, কৃষক টেলিভিশন, ই-বুক এসবের মাধ্যমে ডিজিটাল কৃষি বা ই-কৃষির সফল বাস্তবায়ন ঘটিয়ে চলেছে এ প্রতিষ্ঠানটি। এছাড়া পোস্টার, লিফলেট, বুকলেট ও ভিডিও চিত্র তৈরি এবং কৃষি ডায়েরি, কৃষিকথা প্রভৃতি প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ই কৃষি বলতে কি বোঝো? ই কৃষি বলতে সামগ্রিক কৃষি উন্নয়নের তথ্য প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। ই কৃষির মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া যেমন রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, সিডি, ডিভিডি ইত্যাদি কাজে লাগিয়ে কৃষকদের মাঝে কৃষি সংক্রান্ত সকল তথ্যাবলী পৌঁছে দেওয়া হয়। ই কৃষি অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সহ প্রতিটি পর্যায়ে সঠিক কলাকৌশল জেনে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করা হয়। হালনাগাদ কৃষি বিষয়ক তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট www.ais.gov.bd কৃষিভিত্তিক তথ্য সরবরাহে কার্যকর ভূমিকা রাখছে।
কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে তার ব্যাখ্যা। কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হিসেবে মোবাইল ফোনের ব্যবহার সবচেয়ে সহজতর উপায়। বর্তমানে কৃষি তথ্য সার্ভিস মোবাইল ফোন কোম্পানির সাথে সমঝোতা করে এসএমএস ভিত্তিক কৃষি তথ্য সেবা চালু করেছে। এর মাধ্যমে সারা দেশের মাঠ পর্যায়ে কর্মরত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষকের কাছে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি কল সেন্টারে কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে সরাসরি সমাধান পাওয়া যাচ্ছে। এভাবে মোবাইল ফোন সারা দেশে কৃষি তথ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের উন্নয়নে এনজিও প্রয়োজন কেন? আমাদের দেশে শ্রম শক্তির 40.6% কৃষিকাজের সাথে জড়িত। সরকারের একার পক্ষে তাদের সবার সমস্যা নিরূপণ ও সমাধান সম্ভব নয়। বেসরকারি সাহায্যকারী সংস্থা বা এনজিও বিগত কয়েক বছর ধরে কৃষি ও পল্লী উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে সভা সমিতি গঠনের মাধ্যমে এবং স্থানীয় কৃষকদের অংশগ্রহণে তাদের সমস্যা সমাধানে আধুনিক কৃষি তথ্য ও সেবা সরবরাহ করে থাকে। এছাড়া উন্নত প্রযুক্তি হস্তান্তর ও সহজ শর্তে উৎপাদন বিষয়ক মূলধন সরবরাহের মাধ্যমে কৃষকদের উন্নয়নে সহায়তা করে বলে এনজিও অবশ্যই প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য সবার আমন্ত্রণ থাকলো। সবাই পরবর্তী ক্লাসটা দেখবে।